পরশুরাম বেঁচে আছে মিথ্যে বলে তটিনীকে বন্দি করল সৌরভ এবং কর্ণ চ্যাটার্জি। হ্যাপি বার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো শীতল পরশুরামকে বলছে, আজ পর্যন্ত তুমি তোমার ফ্যামিলিকে বিদেশে ছুটি কাটাতে নিয়ে গিয়েছ। বিদেশ তো দূরের কথা, তুমি তোমার ফ্যামিলিকে আজ পর্যন্ত দীঘা অবধি নিয়ে যেতে পারোনি। এভাবে চলে নাকি? ও একটা বড় লোকের মেয়ে, তাই তো পরীক্ষা ছেলের সাথে ফষ্টি নষ্টি করছে। যা শুনে প্রচণ্ড রেগে যায় শিবপ্রসাদ এবং সাথে সাথে হাত তুলে ওঠে মারার জন্য শীতলকে। শীতল তো যা দেখে অবাক হয়ে যায়। শিবপ্রসাদ তখন বলে, শোনো, তুমি আমাকে বাঁচিয়েছো, তা না হলে তোমার জীব আমি এক্ষুনি টেনে ছিঁড়ে ফেলতাম। যা শুনে শীতল তো অবাক হয়ে যায়। শীতল তখন বলে, আমি তোমার ভালো চাচ্ছি। যে মেয়ে তোমাকে শেষ করে দিতে চেয়েছিল আজ তুমি তার পক্ষ নিচ্ছ, আর আমি যে তোমাকে বাঁচিয়েছি আমি খারাপ হয়ে গেলাম। কিন্তু পরশুরামের বিশ্বাস একটু নড়ে না। সে বলে, তটিনীকে আমি যতটা চিনি পৃথিবীর আর কেউ কাউকে তটিনীকে চিনে না। আমার পরিবারকে নিয়ে একদম বাজে কথা বলবে না। আর তাছাড়া ও আমার সন্তানের মা, আমার থেকে ভালো তটিনীকে কেউ চিনতে পারে না। শীতল, আমি জানি যে এগুলো তোমরা ওকে বদনাম করার জন্যই করছো, ওকে ফাঁসানোর জন্য তোমরা সাজিয়েছ। তখন শীতল বলে, না না, তুমি এভাবে বলতে পারো না। তুমি শুধু আমার ছাড়া তুমি আর কারো হতেই পারো না। তবে মনে রেখো, তুমি যদি আমার না হও না, আমি কারো হতেই দিব না। রাগান্বিত হয়ে শীতল এখান থেকে চলে যায়। আর পরশুরাম খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, আমি জানি আমার পরিবার আমাকে ছাড়া ভালো নেই, আমিও ভালো নেই। তখনই বন্দুক হাতে নিয়ে পরশুরাম বলে, এর জন্য তোদের মূল্য দিতে হবে, আমি কাউকেই ছাড়বো না। অন্যদিকে দেখা যায় লাড্ডু এবং পিঙ্কু দুজনে কার্ড বানাচ্ছে। আর তার পায়ের কথা মনে পড়ছে, কারণ আজকে ফাদার্স ডে। রঙিন কাগজ, রং পেন্সিলের হাতে বানানো কিছু কার্ড, কিন্তু তাদের মুখে কোনো হাসি নেই। প্রতিটি আচরের সঙ্গে যেন মিশে আছে কান্না। লাড্ডু কার্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, আজ পর্যন্ত এমন কোনো ফাদার্স ডে যায়নি যেদিন পা আমাদের জন্য গিফট আনেনি। এটা বলে তার গলা কেঁপে ওঠে। যদি এবারও না আসে তাহলে কি সত্যি পা নেই? যা শুনে পিকুর চোখ একদম জলে ভিজে যায়। সে কান্না করতে করতে বলে, না ভাই, এমন কথা বলিস না, পা আমাদের ছেড়ে কখনোই যেতে পারে না, পাকে যে আসতেই হবে। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঠিক সেই সময় দরজায় বেল বাজে। দুজনেই দৌড়ে যায়, কিন্তু দরজা খুলতেই তাদের মুখের হাসি মিলিয়ে যায়, কারণ সেখানে দাঁড়িয়ে আছে পরীক্ষিত সেন আর হাতে বড় বড় গিফট। পরীক্ষা তখন মিষ্টি এসে বলে, দেখো তোমাদের জন্য কত সুন্দর গিফট এনেছি। কিন্তু বাচ্চার নির্বিকার লাট্টু সোজা বলে দেয়, আপনাদের আগের গিফটগুলো কিন্তু আমরা ফেলে দিয়েছি, আবার এগুলো কেন এনেছেন? পরীক্ষিত তখন অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু নিজেকে সামনে নিয়ে বলে, খুব শীঘ্র আমি তোমাদের পরিবারের একজন হতে যাচ্ছি, তোমাদের বাবা হতে চলেছি, তোমাদের মায়ের সঙ্গে আমার বিয়ে হবে, তাহলে তো আমি এগুলো আনতেই পারি। ঠিক তখনই আমরা দেখতে পাবো দরজায় কলিং বেল বেজে ওঠে। লাট্টু এবং পিঙ্কু দরজা খুলতেই দেখে অচেনা একজন মানুষ, চিনতে পারছে না। আসলে ছদ্মবেশ নিয়ে ওদের বাবা এসেছে। সাধারণ পোশাক, মাথায় কে, মুখে হালকা দাড়ি, কেউ বুঝতে পারে না এ আসলে পরশুরাম। নিজের পরিবারকে এক নজর দেখার জন্য ছদ্মবেশ নিয়েছে। বাচ্চারা তাকে ভিতরে নিয়ে যায়। সে কল সারানোর ভান করতে বাড়ির প্রতিটি কোণে দেখছে। প্রতিটি দেয়াল, প্রতিটি জিনিস তাকে পুরনো দিনের কথা মনে করে দিচ্ছে। এমন সময় তার সামনে এসে দাঁড়ায় পরীক্ষিত সেন। পরশুরাম জিজ্ঞাসা করে, আপনি কে? পরীক্ষিত তখন বলে, আমি পরীক্ষিত, খুব শীঘ্রই ওর মায়ের সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। এই কথাটার জন্য বজ্রপাতের মতো আঘাত করে পরশুরামের বুকে। তার হাত যেন মুষ্টিবদ্ধ হয়ে যায়, তবু নিজেকে সামনে রাখে। কিন্তু যখন পরীক্ষিত তাকে অপমান করতে যায় এবং হাত তুলতে যায়, তখন আর নিজেকে সামলাতে পারে না। এক মুহূর্তে তার হাতটা চেপে ধরে, এমনভাবে ধরে যেন পরীক্ষিত ব্যথায় মুখ বিকৃত করে ফেলে। সেই মুহূর্তে যেন পুরনো পরশুরামের এক ঝলক দেখা যায়। পরীক্ষিত বুঝতেই পারে না এই সাধারণ প্লাম্বারের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে। এরপর পরশুরাম দূরে গিয়ে দাঁড়ায়। সেখানে বসে বাচ্চাদের কান্না শুনতে পায়। তার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে বলে, তোরা জানিস না তোর পা তোদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তোদের কাছে যেতে পারছে না। এই বলে পরশুরাম খুব কষ্ট পেতে থাকে। তার সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছা করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু পরিস্থিতি তাকে সেই সুযোগ দেয় না। এদিকে বাজার করে বাড়ি ফিরছে তটিনী, কিন্তু ফ্ল্যাটে ঢুকতে শুরু হয় নতুন অপমান। প্রতিবেশীরা কটাক্ষ করতে থাকে। কেউ বলে, দেখো তোমার প্রেমিক এসেছে, যাও আবার প্রেমের নীলা শুরু করো।
কিন্তু তটিনী কিচ্ছু বলে না, চুপচাপ বাড়িতে চলে আসে। এদিকে পিকু এবং লাট্টু খুব কান্না করছে। পরশুরাম তখন তাদের দুজনকে আদর করতে থাকে আর বলছে, তোমরা কান্না করছো কেন? পিকু বলে, কালকে ফাদার্স ডে, কিন্তু আমাদের পা আসেনি, এজন্যই কান্না করছি। তখন মনে মনে পরশুরাম বলে, তোমাদের পা এসেছে। এই বলে দুজনের মাথায় চুমু খেতে থাকে আর তখন চলে যাবে। ওই মুহূর্তেই তটিনী চলে আসে। তটিনী তো পরশুরামকে দেখে অবাক হয়ে যায়, বলছে, আপনি কে? আপনাদের কল সাথে এসেছি, কল ভালো হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। তখন এই বলে আস্তে আস্তে যেতে থাকে। এদিকে পরীক্ষিত সেনকে দেখে তটিনী অবাক হয়ে যায়, বলছে, আপনি এখানে কেন এসেছেন? পরীক্ষিত সেন বলে, আজ ফাদার্স ডে, ওদের জন্য গিফট নিয়ে এসেছি আর আপনাকে নিয়েও ঘুরতে যাব, রেডি হয়ে যান, আজ খুব সুন্দর করে সাজগোজ করবেন, বুঝতে পেরেছেন? লাভ ইউ ডার্লিং। যা শুনে তটিনীর একদম ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এদিকে আড়ালে শুনছে পরশুরাম, এদিকে আড়ালে শুনছে শিবপ্রসাদ। তখন কষ্ট পেয়ে চলে যায়। এদিকে তটিনী টসে চর মারে, যেটা দেখতে পায় না শিবপ্রসাদ, কারণ সে অভিমান নিয়ে এর মধ্যে বাইরে চলে গিয়েছে। তটিনী তখন পরীক্ষিতকে বলে, এ কথাটা বলার অধিকার না শুধু একজন মানুষের আছে, আমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন অনেক রাগান্বিত হতে থাকে, যার আগে হুমকি দিয়ে যায়, শুনুন, আমার নজর যাদের উপর পড়ে তাদের কিন্তু আমি কাউকে ছাড়ি না। তটিনী তখন বলে, তাহলে সে চোখ উপড়ে ফেলতেও আমি জানি। যা শুনে রাগান্বিত হয়ে চলে যায় ওইখান থেকে পরীক্ষিত সেন। এদিকে লাট্টুর পিকু তার বাবার জন্য কান্না করছে। তাদের ছোট্ট মন বুঝতে পারছে না কেন সবাই বলছে তাদের বাবা বেঁচে নেই। লাট্টু শুধু বারবার দরজার দিকে তাকাচ্ছে, যেন ওখানে দরজা খুলে তার বাবা চলে আসবে। পিকু মায়ের আঁচল শক্ত করে ধরে বসে আছে, কান্নায় ভেঙে পড়েছে। এদিকে পরশুরাম বাইরে এসে তটিনী তার বাচ্চাদের কথাই কল্পনা করতে থাকে। তখনই এখানে শীতল চলে আসে, বলছে, এখানে তুমি কি করছো? কেউ দেখতে পেলে তো তোমাকে মেরে দিবে। তখন শীতল পরশুরামকে নিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে পিকু আর লাড্ডু তার মাকে শুধু একই প্রশ্ন করে যাচ্ছে, বলো না মা, আমার পা কি ফিরে আসবে না? কিন্তু তটিনী কোনো উত্তর দিতে পারে না। তখনই তটিনীর চোখে পড়ে একটা ব্যাগ। পিকু এবং লাট্টু দৌড়ে ব্যাগ নিয়ে আসে। ব্যাগটা খুলে পড়ে যায়, কতগুলো গিফট, চকলেট সব পড়ে যায়, যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। গিফটগুলো দেখে বলে, মাম্মি, এই গিফটগুলো তো দেখে মনে হচ্ছে আমার পা এনেছে, আমার পা না এরকম গিফট নিয়ে আসতো, সবসময় তো এরকম গিফটই দিত। তখন বলে, না, তোমরা ভুল ভাবছো, সবাই তো বলছে তোমার পা আর নেই, এটা বলে কান্না করতে থাকে। আর বলে, লোকটা মনে হয় তার বাচ্চাদের জন্য কিনেছে, এটা বলে কষ্ট পায় তটিনী। আর তখন লাট্টু এবং পিকু গিফটগুলো খুলতে থাকে। পিকু তো অনেক অবাক হয়ে যায় যে তার বাবার মতোই গিফট। এদিকে লাট্টু গিফট বক্স খুলে বলতে থাকে, আমার পায়ে এসেছে ছদ্মবেশ নিয়ে, আমার মন বলছে, আর গিফট বক্স ধরে জড়িয়ে কান্না করতে থাকে। তটিনী তখন তাদের দুজনকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আর নিজেও খুব কান্নায় ভেঙে পড়েছে। অন্যদিকে দেখা যায় কর্ণ সৌরভকে ফোন করে বলে, একটা পার্টি আয়োজন করা হয়েছে, ওই পার্টিতে তটিনীকে আনতেই হবে। সৌরভ বলে, কিভাবে আনা যাবে? কর্ণ বলে, আনতে তো ওকে হবে, আমাকে জেল খাটিয়েছে, ওকে তো আমি জেল খাটিয়ে ছাড়বো। কর্ণ তখন সৌরভকে বলে, ওকে বলবে পরশুরাম ওই পার্টিতে আসবে, তাহলে দেখবে ও অবশ্যই রাজি হয়ে যাবে। কর্ণের প্ল্যান অনুযায়ী তটিনীকে ফোন দেয়, বলছে, আপনি ঠিক সন্ধ্যে 7:30টায় ওই পার্টিতে আসবেন, কারণ ওইখানে পরশুরাম আসবে। যা শুনে তটিনী তো অনেক খুশি হয়ে যায়। ওদের প্ল্যান অনুযায়ী তটিনী সেই টাইম মতো যেতে থাকে পরশুরামের জন্য, কিন্তু পরশুরাম তো নেই। পিছন থেকে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে একটা বন্ধ রুমে ফেলে দেয়। তটিনী তো চিৎকার করে উঠে না বলে। তাহলে আপনাদের কি মনে হয় এবার তটিনীকে কে বাঁচাতে আসছে, পরশুরাম? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।